হুমায়ুন কবির কি ২৬-এর বিধানসভা নির্বাচনে কিংমেকার হতে চাইছে? কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। কত লোক আসবে? আমি একটু সাদাসিধাভাবে সবাইকে প্রথমে বিশ্বাস করে নিই, এটা আমার একটা দুর্বলতা। সে যে নকল, সে নিজে ডুপ্লিকেট করেছে। আমি যদি ওইখানে কোনো কারণে জানতে পারতাম আর ৩ জনকে পিটিয়ে মেরে দিত, তার দায় কেন? তৃণমূলেরও জালি এমএলএদের কাউকে নেব না, কাউকে টিকিট দেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। কোনো পচা আলু বস্তায় থাকলে আলুটাকে বের করে ফেলে দিতে হয়, তা না হলে সেই বস্তার আলু সব পচে যায়। জোড়া গোলাপ ফুল রেখেছি, কারণ পদ্ম ফুল আর ঘাস উপড়াতে হবে, তো তার জন্য কাঁটাওয়ালা গোলাপ ফুল রেখেছি। দেখি কোন ফুল কাজ হয়। জাতীয় সড়ক দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে কলকাতার দিক থেকে আসার সময় রাস্তার ডান দিকে তাকালে বড় প্যান্ডেল দেখা যাচ্ছে। সাধারণত মোদি বা মমতার বড় সভাতে এরম দেখতে পাওয়া যায়। আপনি আপনার নতুন দলের আত্মপ্রকাশ এরকম প্যান্ডেল করছেন কি দুজনকেই চ্যালেঞ্জ করে? বলতে পারেন, আপনার চ্যানেল থেকে এই প্রথম বলছি। এটা কোনো ব্যক্তি বিশেষকে চ্যানেল করে নয়, বাংলার মানুষের যে আজকের দিনে আবেগ, যে নতুন দলের প্রতি যে তাদের সহানুভূতি, তাদের যে সাপোর্ট, তাদের যে আন্তরিকতা, এটাতে আমি অভিভূত হয়ে আমি মনে করেছি যে একটা সুন্দর জায়গা দরকার, যে জায়গাতে নিরিবিলিভাবে মানুষ এসে ৩-৪ ঘন্টা দাঁড়াতে পারবে। তো আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল, আমার মনে হয় আরও আমার মঙ্গলই করেছে। কত লোক আসবে? আমি এক্সপেকটেশন করছি, অনুমান করছি ৪ লাখ লোক উপস্থিত হবে। ৪ লাখ লোক কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া থেকে নাকি অন্য রাজ্য থেকেও আসবে? আমি অন্য রাজ্যের কোনো লোককে তো ইনভাইট করিনি, কিন্তু আমাকে কাল রাত্রিতে আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল। একজন ডাক্তার ওখানে একটা নার্সিং হোম চালায়, তার বাড়ি বর্ধমানের গোলসিতে। তিনি আমাকে ফোনে ধরে বরপেটার কিছু লোকের সঙ্গে কথা বলিয়ে দেন এবং বলেন যে আপনার প্রতি এতই আবেগ তৈরি হয়েছে আসামে, যে বরপেটা থেকে তারা লাক্সারি বাস ভাড়া করে আপনার কাল সভাতে যাবে। তা আমি ওয়েলকাম জানিয়েছি। গত কয়েক মাস ধরে, মানে এ মাসের গোটাটা জুড়েই আজ পর্যন্ত দাঁড়িয়ে আপনি নিজেও জানেন যে আপনাকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। এই চর্চার মাঝে আপনারই দুটো বিষয় সেটাও ভীষণ আলোচনাতে এসছে। এক হচ্ছে যে ভুল কিউআর কোড, কেউ বা কারা প্রতারণা করেছে। ২ হচ্ছে যাদেরকে ধর্মগুরু সৌদি আরব থেকে বলে পাঠানো হয়েছিল তারা এ রাজ্যেরই বাসিন্দা ছিল। এবং অবশ্যই সিকিউরিটি নিয়ে আপনি নিজেই বলেছেন যে কলকাতা নিরাপত্তা সংস্থাকে হায়দ্রাবাদের বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। এক্ষেত্রে কোনো সাবধানী ভূমিকা নেবেন নাকি নতুন দল প্রকাশের সময়? নিশ্চয়ই। আপনি ৩টে প্রশ্ন রেখেছেন, ৩টের পিছনেই চক্রান্ত ছিল। একটা হচ্ছে একজনকে আইডেন্টিফাই করা গিয়েছে, তো যে কিউআর কোড জালিয়াতি করেছিল তা আইডেন্টিফাই করেছে। আমি এফআইআর করেছিলাম সার্ভার ক্রাইমে। এফআইআর করে তারা আইডেন্টিফাই করেছে, তাকে তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়েছে। আপাতত সেটা ক্লোজ চ্যাপ্টার। দ্বিতীয় হচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনারা জানেন যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এখানে যদি মুর্শিদাবাদের মৌলানা সমাজকে বলেন, তাহলে এখানেও 3টে গ্রুপ। ওনার গ্রুপে যে আছে, তার এই যে তার বাড়ির পাশের লোক বসে আছে, তার নাম বদরুল আলম, তিনি এখন তেনার দলে। আর এই ব্লান্ডারটা করেছে ওই বদরুল আলম। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বুদ্ধিতে একজন ইউসুফ, সে আবার আমার ভরতপুরের বাসিন্দা, ভরতপুরের ওই সংগঠনের জেলার সেক্রেটারি। আমি সরাসরি সৌদি আরবের সঙ্গে কথা বলেছিলাম, 2জন পবিত্র মাটি থেকে 2জন ইমামকে বা একজন হলেও চলতো, যেখানে বাবরি মসজিদের শিলান্যাসের থাকা। ওনারা ডিনাই করলো যে আমাদের অনেক প্রোটোকল আছে, আমাদের আরব সরকারের পারমিশন এনওসি ছাড়া আমরা কোনো দেশের বাইরে আমাদের যেতে পারি না, তো এত শর্ট টাইমে আপনি পাবেন না। তো আমি ছেড়েই দিয়েছিলাম, আমার দরকার ইচ্ছা থাকলেই সব কিছু পূরণ হয় না। আমি ভেবে নিয়েছিলাম যে আমাদের বাংলার অনেক
মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তি, হাফেজ কোরআন, মুফতি, মাওলানা, কারি আছে, তাদের দিয়ে করব। কিন্তু এই চক্রে পড়ে আমি একটু সাদাসিধাভাবে সবাইকে প্রথমে বিশ্বাস করে নিই, এটা আমার একটা দুর্বলতা ভাবতে পারেন। তো এই ইউসুফ আমার বাড়িতে আসলো, বললো যে আপনি সৌদি আরব থেকে লোক চাইছেন, তা আমি এনে দিতে পারবো। বললাম কীভাবে আনবে তুমি, আমার সঙ্গে তো এইরকম ওরা আসতে পারবে না। তো বলছে না, গুজরাটে আছে, 3 মাস ধরে আছে, এটা মাদ্রাসাতে থাকে। গুজরাটের থেকে প্লেনের ভাড়া, কলকাতায় হোটেলের চার্জ, আর গাড়ি নিয়ে এখানে আসার দিলে পরে আমি এনে দেবো। বললাম তুমি কথা বলো। তো বললাম, একবার কাকে ফোন করলো, ফোনে কানেক্ট করে হলো না, দিয়ে আমাকে বললো। বললাম ঠিক আছে, তুমি কথা বলো। তারপরে তাকে আমি পেমেন্ট দিয়েছি। 10:30টার মধ্যে এখানে আমার বাড়িতে আনার কথা, বাড়ি তো দূরের কথা, আমি চলে এসেছি। তাকে ফোন করছি, ফোনে শুধু বলছে আমার দেরি হবে, আমি ঠিক পৌঁছে যাব। সে যে নকল, সে নিজে ডুপ্লিকেট করেছে। দ্বিতীয় কথা, যে 2জন ভদ্রলোক সৌদি আরবে ড্রেস পরে আছে, তারাই বা কীরকম লোক, তারা কেন আমার সঙ্গে যোগাযোগ না করে ওই রকম ড্রেস পরে তারা এত লোকের সামনে। আমি যদি ওইখানে কোনো কারণে জানতে পারতাম, আর 3জনকে পিটিয়ে মেরে দিত, তার দায় কে নিত? মানুষের সঙ্গে প্রতারণা করা, ওই পাবলিক পিটি ওখানে মেরে দিত, তার জান নিয়ে বেঁচে দিত পারত না। তো যাক, আল্লাহ যা করে ভালোই করে। ওই চিটারি যে করেছে তার শাস্তি সে পাবে। আমি আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র মাটি থেকে লোক এনে 1 লাখ লোকের কোরআনের করে তারপরে আমার বাবরি মসজিদের কাজ শুরু করব, দেখাবো যে আমি আনতে পারি কিনা। আপনার এই নতুন দল গঠন নিয়ে যে রাজনৈতিক মহলের যে আলোচনা শুরু হয়েছে, তাতে সবাই বলছে যে সংখ্যালঘু ভোট কাটার প্রচেষ্টা আপনি করছেন, তাতে নাকি আপনাকে বিজেপি সহযোগিতা করছে। সংখ্যালঘুদের নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, ভোট কাটা মানে কি কথা? ওনারা মনে করছে সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি, ওইটা আমি সরিয়ে নিয়ে তাদের নিজের বাবার সম্পত্তি, নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। মুসলমান তার নিজের ব্যক্তিকে নির্বাচিত করবে। এখানে মমতা ব্যানার্জির কী বলার আছে আর বিজেপির কী বলার আছে? বিজেপির শুভেন্দু অধিকারী যদি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর পর সে যদি বলতে পারে সংবিধানকে তোয়াক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। দেখে নেবেন আপনি আগামী দিনে। সিটে লড়বেন? 294টাই লড়বো, বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিংয়ের দিনে বুঝে নেবে। একক লড়বেন নাকি জোটে? আমার জোট অপশান খোলা থাকবে। কংগ্রেস 0, সিপিএম 0, আইএসএফ 1, এই তো আছে। আর আমি 1। আমি কোনো এমএলএকে নেব না, তৃণমূলেরও জালি এমএলএদের কাউকে নেব না, কাউকে টিকিট দেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। নতুন নতুন ভালো ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, কৃষকের ছেলে আছে, তাদেরকে প্রার্থী করব। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধেই? উভয়ের বিরুদ্ধে। দেখে নেবেন, আমি কারো চামচাগিরি করার জন্য আমার জীবনযাপন আমি অতিবাহিত করি না। আমি উপরওয়ালাই ভরসা। পার্টি রেজিস্ট্রেশন হয়েছে? রেজিস্ট্রেশন হয়ে আছে, কিন্তু নাম কি হবে? নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। ফুল ফর্ম পুরো জানতে পারবেন। পার্টির লোগো? লোগো হবে, আমি চেয়েছি 3টে অপশান পেয়েছি। টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি। তারপরে জোড়া গোলাপ ফুল রেখেছি, কারণ পদ্ম ফুল আর ঘাস ফুল, ঘাস উপড়াতে হবে তো, তার জন্য কাঁটাওয়ালা গোলাপ ফুল রেখেছি। দেখি কোন ফুল কাজ হয়। এই যে প্রচার প্রক্রিয়া চলছে, তাতে বিভিন্ন জেলাগুলোতে আপনি কমিটি তৈরি করবেন? হ্যাঁ, তো আমি কালকে 75 জনের স্টেট কমিটি ডিক্লেয়ার করব। আর পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট একজন আলহাজ মানুষ, হাজি মানুষ, তিনি অলরেডি চলে এসছেন আমার বাড়িতে, সকালে গেছিলেন, তাকে হোটেলে রেখেছি। আর খড়গপুর শহরেও প্রার্থী দেবো ওই হিরণের বিরুদ্ধে, সেখানেও একজন হিন্দু ভালো ব্যক্তিকে
চয়েস করেছি। আপনার দলে হিন্দুরাও স্বাগত? নিশ্চয়ই, এখানে তো কোনো মুসলিম বলে না। আমি মুসলিম ভোট ব্যাংকটাকে কারো পৈতৃক সম্পত্তি না সেটা প্রমাণ করব। আর আগামী দিনে পার্টিটা সেকুলার পার্টি হবে, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে প্রায়োরিটি দেওয়া হবে, বাংলার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে, তুলাবাজদের ঘরে ঢুকিয়ে দেওয়ার ডাক দেওয়া হবে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে হুমায়ুন কবির কি 26-এর বিধানসভা নির্বাচনে কিংমেকার হতে চাইছে? কিংমেকার তো হয়ে গেছি ধরে নেন। আগামী দিনে ইলেকশনের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। কিংমেকার তো হবই, এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। আপনি শুধু সময়ের অপেক্ষা দেখে নেন। আপনার পুরনো সহকর্মীরা মানে ছেড়ে আসা দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তাদের তরফ থেকে কেউ শুভেচ্ছা জানিয়েছে, ফোন করেছে নতুন দল নিয়ে? আম পাবলিক জানাচ্ছে, আম পাবলিক যোগাযোগ করছে। আমি আগেই বললাম, কোনো পচা আলু বস্তায় থাকলে আলুটাকে বের করে ফেলে দিতে হয়, তা না হলে সেই বস্তার আলু সব পচে যায়। তো তৃণমূলের যেসব এমএলএ আমার জেলায় আছে, রাজ্যে আছে, সবাইকে আমি খারাপ বলবো না, অন্ততপক্ষে 1/3 পচে গিয়েছে, পচা আলু। সেই সব পচা আলু আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনার এক সময়কার রাজনৈতিক সতীর্থ, অনেকে বলেন রাজনৈতিক গুরু অধীর চৌধুরী। রাজনৈতিক গুরু না অধীর চৌধুরী, অধীর চৌধুরীকে আমি দাদা বলি। আজও তার সঙ্গে আমার সম্পর্ক দাদা আর ভাইয়ের। 1985-86 সালে অধীরের সাথে আমার পরিচয়। ও তখন 100 জনের টিম লিডার ছিল, ওই ভাগাভাগি ছিল। আপনি লাখ লাখ লোকের টিম লিডার হতে যাচ্ছেন কাল? সেটা আপনারা বিচার করবেন, আমি নিজে থেকে বলবো না। টেবিল নাকি ওনার অত্যন্ত পয়া, যদিও একাধিক লোগো তিনি তৈরি রাখছেন, তবে রাজ্যে যেহেতু ফুলে ফুলে লড়াই চলছে, তার মাঝে দাঁড়িয়ে টেবিল কতটা 26-এর বিধানসভা নির্বাচনে সরকার বদলের পাশা বদলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়, সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলে দৃষ্টি থাকবে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বেলডাঙ্গা।